বাম আমলে শিল্প তালুক শেষ হয়ে গিয়েছে বললেন সাংসদ অর্জুন সিং। বাম আমলে শিল্প তালুক শেষ হয়ে গিয়েছে, অথচ শিল্প শেষ করে দিয়ে কিসের ইনসাফ চাইছেন বাম নেত্রী। মঙ্গলবার সন্ধ্যায় শ্যামনগর সরকার সুইটস মোড়ে আয়োজিত সভায় হাজির হয়ে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। সাংসদের অভিযোগ, বাম আমলে জগদ্দল বিধানসভার সমস্ত কারখানা বন্ধ হয়ে গিয়েছে। শ্যামনগর সিএসসি, নিক্কো কেবল, রামস্বরূপ, হিন্দুস্তান লিভার ও এনপিটি বন্ধ হয়ে গেছে। টিম করছে শ্যামনগর, ওয়েভারলি, জুট মিল। কিন্তু ইনসাফ যাত্রার মাধ্যমে ওরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আগামী 28শে ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে চাকলা চলো সফল করতে এদিনের সভায় হাজির ছিলেন ভাটপাড়া পুরসভার সিআইসি হিমাংশু সরকার, কাউন্সিলর সত্যেন রায়, সীমা মণ্ডল ও প্রবীর বৈদ্য, প্রাক্তন পুরপ্রধান সোমনাথ তালুকদার, প্রাক্তন কাউন্সিলর মনোজ গুহ, পল্লবী কুণ্ডু ও সোহন প্রসাদ চৌধুরী, কাউগাছি 2 নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অমল মণ্ডল, মামুদপুর পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান হারান ঘোষ, তৃণমূল নেতা সঞ্জয় সিং, মন্নু সাউ প্রমুখ। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। করছেন ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করে এখন কিসের ইনসাফ চাইছেন আমি আমার মাথায় ঢুকছে না। আজকে যে কলেজগুলোর অবস্থা আপনারা করে গেছিলেন, আজকে সেই কলেজগুলো অনেকটা ভালো জায়গা আসার চেষ্টা চলছে, আসছেও আস্তে আস্তে। সেখানে একটা পরিবেশ, ভালো পরিবেশ সৃষ্টি হচ্ছে। একটা সময় ছিল অনেকে কমপ্লেন করতেন কি আমার ছেলে এডমিশন করাতে গেলে আমাকে পয়সা দিতে হচ্ছে। এটা কিন্তু বামফ্রন্টের সময় থেকে চলে আসছিল। আর সেই কালচারটা কিছুদিন আমাদের সরকারেও চলেছে, কিন্তু যখন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হলো এর উপরে, তখন দেখবেন অনলাইন হলো, অনলাইন থেকে এটা আস্তে 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 একটা জায়গা চলে এসে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এটা আমি কেন বলছি, আমাদের কাছে আগে যখন এডমিশনের সময় থাকতো দুনিয়ার গার্জিয়ান পৌঁছে যেতেন কি আমাদের ছেলেদের এডমিশনে পয়সা চাওয়া হচ্ছে, এখন কিন্তু কেউ আসে না, কেউ আসে না। এই রাস্তায় রাস্তায় হঠাৎ দেখলাম ডিওয়াইএফ এর ফ্ল্যাগ, এসএফআই ফ্ল্যাগ, সিপিএম এর ফ্ল্যাগ, একটা ইনসাফ যাত্রা বেরিয়েছে। একজন বড় আকারের নেত্রী জেএনইউ থেকে এখন উনি এসছেন। আমি কোনো ব্যক্তিগতভাবে তাকে তার বিরুদ্ধে কোনো কথা বলছি না। একজন ছাত্র আন্দোলন থেকে উনি উঠে এসছেন, খুবই ভালো। কিন্তু একটা নামটা যে দেখলাম ইনসাফ যাত্রা, এই নাম নিয়ে আমার একটা সমস্যা। কার থেকে ইনসাফ চাইছে? আপনি যে ইনসাফ যাত্রা নাম দিয়েছেন, রাস্তায় মানুষের কাছে যাচ্ছেন, খুব ভালো কথা বলার, কিন্তু এই নামটা ইনসাফ যাত্রা কার থেকে চাইছে? 34 বছর ক্ষমতায় আপনারা ছিলেন, 12 বছর আমরা আছি। 34 বছর ক্ষমতায় থাকাকালীন আমি অন্য কোনো বিধানসভার কথা বলবো না, কোনো অন্য জায়গার কথা বলবো না। আমি শ্যামনগর যেখানে আমরা বক্তব্য রাখছি এখান থেকে আমি শুরু করি। সিএসসি ছিল শেষ। এই সিএসসি বামফ্রন্টের সময় আমরা কি দেখেছি? সিএসসি ছাই নিয়ে শ্যামনগরে রোজ খুনাখুনি হতো। তারপরে চলে যান ওদিকে নিকো কেবল, তারপরে রামস্বরূপ, তারপরে চলে যান হিন্দুস্তান লিভার, তারপরে চলে যান এনপিটি, ওয়েভারলি খুব বাজে অবস্থায়, কোনো রকম টুকটাক চলছে। এই সামনে নানা বাবা ঘাট, এদিকে অনেকগুলো স্কুল ছিল, অনেকগুলো এডেড এলাকা বলে যুক্ত করা হয়েছিল, সবটা বামফ্রন্টের সময়। কিন্তু আজকে ইনসাফ করতে করতে এই কারখানাগুলো কোথায় চলে গেল? ইন্ডাস্ট্রিয়াল বেল্টে সব থেকে যদি বাংলায় 34 বছর ক্ষতি হয়েছে, পুরো ইন্ডাস্ট্রিয়াল বেল্টটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। একটা জিনিস যখন শেষ হয়ে যায় তাকে রিভাইভ করতে অনেকগুলো সময় লাগে। মাঝে মাঝে সবাই বলে আপনারা তো ওই টাটা ইন্ডাস্ট্রিটাকে সরিয়ে দিয়েছিলেন এখান থেকে। টাটা ইন্ডাস্ট্রি নিয়ে নিশ্চিতভাবে আমরা আন্দোলন করেছিলাম। আমাদের আন্দোলনের একটাই কথা ছিল কি যে মানুষ
নিজের ইচ্ছায় জমি দিচ্ছেন না, তার জমি জোর করে নেওয়া যাবে না। অনিচ্ছুক যে চাষি আছেন তার জমিটা ফেরত দেওয়া যায়। এবার আপনারা জানেন যারা বড় ধরনের এই ইন্ডাস্ট্রি আছে তারা নিজের শর্তে হিসাবে তারা কিন্তু নিজের কারখানাগুলো লাগাতে চায়। কিন্তু এই যে কারখানা যার কথা এখন বামফ্রন্ট বলে কি বা এই কারখানাগুলো চলে যাওয়ার জন্য দোষ আমাদের উপরে চাপায়, মানে মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে চাপায়। এদেরকে আপনারা ভালো করে জানেন, এই যে মানে একটা গভর্নমেন্ট একটা ইন্ডাস্ট্রিজকে কিভাবে সুবিধা দিয়েছিল, এক তো জমি দিল, তারপরে যতদিন ধরে এই জমিটা কারখানা হয়ে লাভ হবে না তার জন্যে এই রাজারহাটে তাকে জমি দেওয়া হয়েছিল কমার্শিয়াল ভাবে, সেই জমিটাকে বিক্রি করে তার লাভ ওখান থেকে তারা রোজগার করবে। এরপরেও তারা দোষ আমাদের চাপায়, আমাদের সরকারকে চাপায়। কিন্তু যে ইন্ডাস্ট্রিগুলো ছিল, আমি আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তো ব্যারাকপুর ইন্ডাস্ট্রিয়াল শিল্পাঞ্চল তো কেউ প্রশ্নচিহ্ন তুলতে পারে না কি ব্যারাকপুর শিল্পাঞ্চল নেই। এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রত্যেকটা চিমনিতে ধোঁয়া বেরোতো, আজকে প্রায় সবটাই শেষ হয়ে গেছে। কিন্তু মিছিল দেখলাম, ইনসাফ যাত্রা, ইনসাফ চাই, কার থেকে ইনসাফ চাই, এটা একটা বড় প্রশ্ন থেকে গেল। আজকে আমরা যে অঞ্চলে এই মিটিংটা করছি, এটা শ্যামনগর একটার মতন এই জায়গাটা। এখানে শ্যামনগর মানে এই সরকার সুইট সামনে মিটিং, যে রাজনৈতিক দল যদি না করবে তাহলে ভাববে কি আমি কোনো মিটিংই করলাম না। এই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নটা আমার থাকবে কি যারা এখনো ভাবছেন, এখনো বামপন্থীর নাম করে তারা এই শিল্পাঞ্চলে, আমি অন্য জায়গা কি হচ্ছে একটু পরে কথা বলবো, কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চল যেভাবে ধ্বংস করা হলো, যেভাবে যেখানে 400 টাকা 500 টাকা রোজগার হতো যে শ্রমিকদের, সেখানে তাকে 100 টাকাতে কাজ করতে বাধ্য করেছিলেন মোহাম্মদ আমিন সাহেব। সেই দল এখন 12 বছর সরকার, যে সরকারের উপলব্ধি আমি একটু পরে আসি, যে সরকারের উপলব্ধি গিনতি করতে গেলে প্রায় আমার মনে হচ্ছে 20 মিনিট বলতে লাগলে তাহলে পুরো 1 থেকে 100 অব্দি উপলব্ধি আমরা 20-25 মিনিট লাগবে মমতা ব্যানার্জি উপলব্ধি আমরা বলতে পারবো। হ্যাঁ ঠিক আছে, কিছু কিছু লোক থাকে যারা সুবিধাভোগী আছে, তারা কোনো প্রকল্প কাজ হচ্ছে সেখানে 2 নম্বরই করা ধান্দা থাকে। এটা এটা আপনি 100% ধোয়া তুলসী পাতা কোথাও লোক পাবেন না। এরকম চোর কিছু থাকবে, ওদের কাজ হলো যে সরকার আসে তার সেই সরকারে একদম সামনে সারিতে চলে আসবে আর তারা সেইভাবে চুরি করবে। এটা কিছু লোক থাকবে, কিন্তু এটা তো অস্বীকার করবেন না কি মমতা ব্যানার্জি যে প্রকল্পটা দিয়েছেন সে প্রকল্পটা মানুষ কিছু সুবিধা পাচ্ছে কি পাচ্ছে না, এখানে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু ইনসাফ যাত্রা আন্দোলন খুব ভালো কথা, কিন্তু এই নামটা আমার মনে হচ্ছে একটু মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা করা হয়েছে। আজকে শিল্পাঞ্চলে বামপন্থী, এখনো আমি বলছি বামপন্থী কিছু কিছু মানুষ করেন, বামপন্থার সঙ্গে করেন, কিন্তু তারা কি ভুলে যাচ্ছেন মাত্র 12 বছরের মধ্যে, কি 12 বছর আগে তারা কি করেছে? 12 বছর আগে যার যে পদ্ধতি নিয়ে এই এলাকাটাকে শেষ করে দেওয়া হলো, আজকে প্রায় ইন্ডাস্ট্রি শেষ। প্রায় এখানে জগদ্দল বিধানসভায় আমার মনে হচ্ছে কোনো ইন্ডাস্ট্রি নেই। জগদ্দল বিধানসভা ইন্ডাস্ট্রি হলে 2-1 জনের পার্সোনাল লেভেলে কোনো ইন্ডাস্ট্রি হবে, সেটাও খুব বড় হলে 10 থেকে 5 জন 15 জন 20 জন এরকম কাজ করে। কিন্তু যেখানে হাজার হাজার লোক কাজ করতো সেখান থেকে আজকে আমরা অনেকটা পিছিয়ে গেছি, আজকে নেই বলতে গেলে। এবার আমাদের এখন করণীয় কি? এখন একদিনের মধ্যে ইন্ডাস্ট্রি কেউ আনতে পারবে না। যারা আজকে বড় বড় কথা বলে দুবার, যাদের সব থেকে বেশি রিসোর্স আছে কেন্দ্রীয় সরকারের হাতে, যাদের কাছে রিসোর্সের কোনো অভাব নেই, তারা ইন্ডাস্ট্রি চাকরি দেওয়া, ইন্ডাস্ট্রির কথা বলে সরকারে আসলো, কিন্তু তারা কিন্তু ইন্ডাস্ট্রি করতে পারলো না।
তাদের কাছে সমস্ত রিসোর্স। আজকে আমরা যদি ইচ্ছা করলেও কি আমাকে কারখানা করতে হবে, কোনো ইন্ডাস্ট্রিজ যদি আসে, তাহলে তার ক্লিয়ারেন্স নিতে গেলে 5 বছর লেগে যায়। এই কাজের যে বাধা, একটা প্রতিহিংসা, কি আমি যেখানে আমি ক্ষমতা নেই সেই স্টেটগুলোকে আমি কাজ করতে দেব না, সেই স্টেটে কোনো কাজ হলে তার বাধা আসবে। আজকে 100 দিনের টাকা আমরা পাচ্ছি না, এটা আমাদের ন্যায্য অধিকার আছে 100 দিনের টাকার পাওয়ার, কিন্তু আমরা পাচ্ছি না। এবার অজুহাত দেওয়া হচ্ছে কি এখানে চুরি হয়েছে, ওখানে চুরি হয়েছে। আমাদের যিনি সেনাপতি আছেন, আমাদের নিয়ে দিল্লিতে আমরা ধারণাও দিয়েছিলাম, আন্দোলনও করেছিলাম। আমাদের বক্তব্যটা ক্লিয়ার ছিল কি যেখানে যদি কেউ অন্যায় করে থাকে সেখানে কিন্তু আপনারা সেই লোকের এগেনস্টে এফআইআর করুন, তাকে অ্যারেস্ট করুন, আমাদের কিছু বলা নেই। আমি তো প্রথমেই বলছি কি 100 লোকের মধ্যে 5 জন এমন পাবেন যারা নিজের স্বার্থের জন্য কিছু না কিছু চুরি করবে। এটা যদি না হয় তাহলে আমি বলছি বিজ্ঞান মিথ্যা হয়ে যাবে, তাহলে বিজ্ঞান বলে কোনো শব্দই থাকবে না, তাহলে হাওয়া লাইট কিচ্ছু মানে সঠিক কথা হবে না। এই জায়গাতে যেভাবে একটা গভর্নমেন্টকে দাবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যে গভর্নমেন্ট একটা মানে যেভাবে মানুষের সমর্থন নিয়ে গভর্নমেন্ট আসলো, সেই গভর্নমেন্টকে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা যেখানে কেন্দ্রীয় দেখুন কোনো যে প্রকল্পগুলো আসে, প্রজেক্টগুলো আসে, সেখানে রাজ্য কেন্দ্র দুটোকে মিলিয়ে টাকা দিতে হয়। কোথাও কেন্দ্র বেশি টাকা থাকে, কোথাও রাজ্যের কম টাকা থাকে, কোথাও আবার রাজ্যের বেশি ইনভলভমেন্ট থাকে, কেন্দ্রের কম ইনভলভমেন্ট থাকে। এটা আমি পার্টিকুলারলি এক একটা বললে অনেক সময় লাগবে,